আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবা সাহেব গল্পের 15 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এমন সময় ডাক্তার উম্মে কুলসুম এসে বলল, কণা তুমি কি কাজটা ঠিক করছো? কণা বলল, কি কাজ? আনিশা বলল, এই যে অপারেশনের সমস্ত খরচের দায়িত্ব নিয়ে নিলে, যেখানে অপারেশন করেও কোনো লাভ হওয়ার কথা না। এর আগেও এরকম করছো, তুমি যা করছো এটা ঠিক না। লোকটার একটা বাচ্চা আছে। কণা বলল, তুমি কি বলতে চাচ্ছ আনিশা? আনিশা বলল, যা বলতে চাচ্ছি তা বলার আগে বলতে চাই, তুমি কি পেশেন্টকে ভালোবাসো? কণা বলল, আচ্ছা আনিশা, কারো বিপদের দিনে কারো পাশে দাঁড়ানোই কি ভালোবাসা? আর ভালোবাসা শব্দটাকে আমরা নোংরা করে ফেলেছি, তাই না? আমরা ভালোবাসা বলতে ছেলে আর মেয়ের ভালোবাসাটাই বুঝি, তাই না? আনিশা বলল, কণা আমার এক্সপিরিয়েন্সে যা বলছে তা থেকে বলছি, তুমি পেশেন্টকে ভালোবাসো। অপারেশন শেষ করে যখন তুমি বের হও তখন তোমার চোখের জল বলছিল তুমি ভালোবাসো। আর এমন একজনকে ভালোবাসো যার বেঁচে থাকা আশা করাটাও বোকামি। তোমাকে কিছু বলতে চাই, তুমি নিজেও ডাক্তার, আবেগ দিয়ে জীবন চলে না। আর হ্যাঁ, ডাক্তার সিফাত তোমাকে অনেক ভালোবাসে, তুমি চাইলে বিয়ে করতেও রাজি। কণা বলল, জানি সিফাত আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। অপছন্দ করি সেটা না, সে একজন এডুকেটেড পারসন। কিন্তু কি জানো আনিশা, সিফাতের প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। ভালোবাসা কি সিফাত সেটা বুঝেই না। আর হ্যাঁ, আরেকটা কথা কি জানো আনিশা, তুমি যা ভাবছো সেটা ভুল। রাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে রাজকে আমি ফিল করি। আনিশা বলল, আচ্ছা তাই যেন হয়। আর আমি এখন আসি, আর যা বললাম ফ্রেন্ড হিসাবে বললাম, কিছু মনে করো না। কণা বলল, আরে না। আনিশা চলে গেলে কণা ভাবতে লাগলো, সত্যি কি আমি রাজকে ভালোবাসি? কেন রাজের জন্য এত মায়া হয়? কেন রাইসাকে আপন মনে হয়? এইসব কোনো কিছুরই হিসাব মিলাতে পারছে না কণা। হঠাৎ কণার বাসা থেকে ফোন আসলো। ফোন পেয়েই কণা বাসায় চলে গেল। এইদিকে কথা অনেকটা সুস্থ, রাজের কথা খুব মনে পড়ছে। বুক ফেটে কান্না আসছে, রাজের চেহারাটা বারবার ভেসে উঠছে। কথা বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কথার বাবা কথার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় বুঝতে পারলো কথা কাঁদছে। কথার কান্না শুনে কথার রুমে গিয়ে তার মাথায় হাত রেখে বলল, মারে এভাবে কাঁদিস না আর। কথা তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলল, বাবা আমি রাজকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। বাবা আমার রাজকে এনে দাও না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কথার বাবা বলল, মারে আমিও রাজের সাথে অন্যায় করেছি রে, ছেলেটা বড্ড ভালো রে। শোন না মা, তুই রাজের কাছে যা। কথা বলল, সত্যি যাব বাবা? কথার বাবা বলল, হ্যাঁ মা, তোর ভালোবাসার মানুষ তোর ভালোবাসা দিয়েই জয় করে নে। কথা রাজের বাসায় এসে জানতে পারে রাজ অ্যাক্সিডেন্ট করেছে। রাজের অ্যাক্সিডেন্টের কথা শুনে কথার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। বাড়িওয়ালার কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে দেখে রাইসা বেঞ্চে বসে আছে। কথা গিয়ে রাইসাকে জড়িয়ে ধরে বলে, মা তোমার বাবাই কোথায়? তোমার বাবা কেমন আছে? রাইসা কথাকে রাজের কেবিন দেখিয়ে দেয়। কথা দৌড়ে রাজের কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে রাজের মাথাটা ফুল ব্যান্ডেজ করা, অক্সিজেন চলছে। কথার হৃদয় থেকে মনে হয় রক্তক্ষরণ হচ্ছে। রাজকে এভাবে দেখতে পাবে সে কোনোদিন কল্পনাও ভাবেনি। কথা রাজের পায়ের কাছে বসে বলতে লাগলো, রাজ তুমি কথা বলবা না আমার সাথে? আমি আর তোমাকে কষ্ট দিব না, তুমি না আমার কলিজার টুকরা, কলিজা ছাড়া কেউ কি বাঁচে? কথা রাজের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাইসা কথাকে জড়িয়ে ধরে বাবাই বাবাই বলে কাঁদতে লাগলো। নার্স কথাকে রাজের কেবিনে দেখে বলল, কি করছেন আপনারা? রোগীর কাছে কথা বলা যাবে না, বের হয়ে যান প্লিজ। কথা রাইসাকে নিয়ে বের হয়ে সোজা ডাক্তারের রুমে চলে যায়। ডাক্তার সিপাতের সামনে বসে আছে কথা। ডাক্তার সিপাত বলল, মিস কথা, কিভাবে যে বলি, উনি এর আগেও গুরুতর আহত হয়েছিলেন। ও যাত্রায় বেঁচে থাকার কিছুটা চান্স ছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়ে ওঠে। হয়তো ছোট্ট বাচ্চা মেয়েটাকে আল্লাহ কষ্ট দিতে চাননি, কিন্তু এবারের অ্যাক্সিডেন্টে ঠিক মাথার আগের জায়গাটাই আঘাত আনে, তাছাড়া ব্রেনে অনেক আঘাত পাইছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? এক কাজ করতে পারেন, সেই সিস্টারটা বিদেশে নিয়ে করতে পারেন। কথা বলল, আপনি সব রেডি করেন, আমার স্বামীকে কোনোভাবেই মরতে দিতে পারি না। ডক্টর সিপাত বলল, স্বামী মানে? কথা বলল, সেটা আপনার জানতে হবে না। এইদিকে পরের দিনই কথা রাজকে নিয়ে সিঙ্গাপুর এসে পড়ে। সিঙ্গাপুর আনার পর আরেকটা অপারেশন হয়। অপারেশন শেষে ডাক্তার বলল, আপনারা আল্লাহকে ডাকেন, আমাদের হাতের ক্ষমতা শেষ, তিনি চাইলেই সব সম্ভব। রায়সা কথাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মামনি আমি বাবাইকে ছাড়া বাঁচবো না। এইদিকে রাজের সাথে কণাও এসেছে, কণার চোখেও পানি। এইদিকে অপারেশন 14 ঘন্টা পার হয়ে যাচ্ছে, রাজের জ্ঞান ফিরছে না। সবার খুব টেনশন হচ্ছে, রায়সার দিকে তাকানো যাচ্ছে না। কথা হসপিটালের বেঞ্চে নিশ্চুপ হয়ে বসে আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রায়সা কথার সামনে গিয়ে বসে পড়ল। কথা রায়সার দিকে তাকিয়ে বুঝলো রায়সা কিছু একটা বলবে। মামনি তুমি কিছু বলবে? রায়সা বলল, আপনাকে মম ডাকতে পারি? কথা কথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রায়সা বলল, মম আমার একটু বুকে নিবা, আমার না অনেক কষ্ট হচ্ছে। কথা রায়সাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার মার কোনো কষ্ট হতে দিব না, তুই কাঁদিস না প্লিজ। রায়সা বলল, আচ্ছা মম, বাবাইকে আর কথা বলবে না? আমার বাবাইকে আর কোলে নিবে না? জানো মম, বাবাইকে ছাড়া আমি বাঁচব না।
বাবাই আমার নিঃশ্বাস। মম, বলো আমার বাবাই আমার সাথে কথা বলবে তো? আমার বাবাই আমাকে কোলে নিবে তো? আমার চকলেট আইসক্রিম কিচ্ছু চাই না, আমার বাবাইকে কথা বলতে বলো। আজ কতদিন ধরে বাবাই আমার সাথে কথা বলে না। কথা কি বলবে বুঝতে পারছে না। রাজের জন্য তার কলিজাটাও যে ফেটে যাচ্ছে। রাইসা বলল, কি হলো মম, তুমি কথা বলছো না কেন? কথা বলল, মারে তোর বাবাই ঠিক ভালো হয়ে যাবে, তোর জন্য হলেও ভালো হয়ে যাবে, তুমি প্লিজ কান্না করো না। রাইসা বলল, সত্যি তো ভালো হয়ে যাবে? আমার বাবাই আমার সাথে আবার কথা বলবে? কথা বলল, হ্যাঁ মা। এইদিকে সময় গড়াচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। কণা কিছুটা আঁচ করতে পেয়ে ডক্টরের সাথে দেখা করে রাজের বিষয় জানতে চাইলো। ডাক্তার ফিলিক্স বলে, আপনি ডক্টর, আপনি রোগীর কন্ডিশন বেশ ভালোই বুঝতে পারছেন। রোগীর আঘাতটাও পেয়েছে ক্রিটিক্যাল জায়গায়, মস্তিষ্কই রক্তকরণ হয়েছে অনেক। আপনাদের জন্য অপারেশন করলাম যেন বেঁচে থাকার একটা আশা করা যায়। বাঁচার চান্স নেই বললেই চলে, কিন্তু এই কথাটা আপনি ছাড়া আর কাউকে বলে বোঝানো যাবে না। প্লিজ আপনি মেন্টালি সাপোর্ট দেন তাদের। আর হ্যাঁ, মনে রাখবেন সব কিছুর মালিক উপরওয়ালা, তিনি চাইলে সবই সম্ভব। কণা কিছু না বলে ডাক্তারের রুম থেকে বের হতেই দেখে কন্যার রাইসা দরজায় দাঁড়িয়ে আছে। রাইসা কণাকে দেখেই বলল, ডাক্তার আন্টি। ডাক্তার কি বলল? আমার বাবাইয়ের কিছু হয়নি তো? কণা বলল, মামনি, তোমার বাবাইয়ের কিছু হবে না, তবে আল্লাহকে ডাকতে হবে। আর কথা আপু, আপনিও আল্লাহকে ডাকেন। এখন ডাক্তারের হাতে কিছুই করার নেই। রাত প্রায় শেষ হতে চলল, কারো চোখেই ঘুম নেই। ফরজের আজান হচ্ছে, 22 ঘন্টা হতে চলল, রাজের এখনো জ্ঞান ফিরছে না। কণা বুঝে গিয়েছে রাজ হয়তো আর ফিরবে না। খুব কষ্ট হচ্ছে তার, খুব দেখতে ইচ্ছে করছে রাজকে। তাই রাজকে দেখার জন্য যখন রাজের কেবিনে উকি দিল, তখন বুকটা কেমন ছ্যাদ করে উঠল। অক্সিজেন মাস্ক পরানো, তাকানো যাচ্ছে না রাজের দিকে। কণা চোখের পানি আটকিয়ে রাখতে পারছে না, বিশেষ করে রাইসার কথা চিন্তা করে। এইদিকে রাইসা খুব সুন্দর করে অজু করে হসপিটালের এক কোনায় নামাজে দাঁড়িয়ে যায়। রাইসার বিশ্বাস আল্লাহ তার কথা শুনবে, তার বাবাই আবার তার সাথে কথা বলবে, তাকে আদর করবে। রাইসা নামাজ শেষ করে ছোট্ট হাত দুটি আকাশের দিকে উত্তোলন করে বলতে লাগলো, হে দরদি আল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জানো আল্লাহ, ছোট বলে কেউ আমার কথা শোনে না, তুমিও কি শুনবে না? আল্লাহ, শুনেছি তুমি চাইলে সব সম্ভব, তোমার হুকুম ছাড়া কিছুই হয় না, বাবাই বলেছে। জানো আল্লাহ, আমি যখন ছোট্ট তখন মা রেখে চলে যাই। বাবাই আমাকে অনেক আদর করত। বাবাইকে তোমার কাছে যদি নিয়ে যাও, তাহলে কে আমার কথা শুনবে? কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে? কে আমাকে ভালোবাসবে? আমার মাকে তুমি তোমার কাছে নিয়ে নিয়েছো, আমি কিছু বলিনি। আমার বাবাইকে কি নিয়ে নিবা? জানো আমার না খুব কষ্ট হচ্ছে, দেখো আমি কাঁদছি। জানো আল্লাহ, আমি একটু ব্যথা পেলে বাবাই কষ্ট পেয়ে কাঁদতো। আমার বাবাই অনেক ভালোবাসতো। শুনেছি পৃথিবীর বাবা মাদের চেয়ে তুমি তোমার বান্দাদের কোটি গুণ বেশি ভালোবাসো। দেখো আমি কাঁদছি, তুমি আমার কথা কি শুনতে পারছো? বলো, আমি তোমায় ছাড়া আর কার কাছে চাইবো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি আমার বাবাইকে ভালো করে দাও, নয়তো আমাকেও তোমার কাছে নিয়ে নাও। ও আল্লাহ, আমার মা নেই, বাবাও যদি না থাকে, কার কাছে যাব? তুমি আমার বাবাইকে সুস্থ করে দাও। এই বলে কাঁদতে কাঁদতে জায়নামাজেই ঘুমিয়ে গেল রাইসা। কথা রাইসাকে এভাবে ঘুমিয়ে যেতে দেখে চমকে যায়। রাইসার কাছে এসে তার মাথায় হাত রাখতেই বলে ওঠে, মম, বাবাই কি সুস্থ হয়েছে? বলো না মম। কথা কি বলবে, রাজের যে জ্ঞান ফিরছে না। মম, কি হলো, কিছু বলছো না কেন? আমি বাবাইয়ের সাথে দেখা করব, আমাকে নিয়ে যাবে? এমন সময় কণা এসে বলল, রাজ আর কোনোদিন কথা বলতে পারবে না, তুমি রাইসাকে বুঝাও। কণার কথা শুনে রাইসা বুঝে ফেললো তার বাবাইয়ের কিছু একটা হয়েছে। রাইসার চোখ থেকে পানি পড়বে পড়বে ভাব। কথা বুঝতে পারলো রাইসা কাঁদবে এখন। কথার বুকটাও ফেটে যাচ্ছে রাজের জন্য। অনেক কষ্ট দিয়েছে সে রাজকে, কিন্তু একটিবার বুকেও নিতে পারলো না। রাইসা কণার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবাইয়ের কিচ্ছু হতে পারে না, আল্লাহ আমার কাছ থেকে বাবাইকে কেড়ে নিতে পারে না। আল্লাহ কি দেখে না আমার বাবাই ছাড়া কেউ নেই? কথাটা বলেই মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। রাইসা পড়ে যাওয়ার আগেই কথা রাইসাকে ধরে ফেললো। কথা দেখলো যে রাইসার জ্ঞান হারিয়ে ফেলেছে। কথাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে খবর দিল। ডক্টর রাইসাকে দেখে বলল, কিছু হয়নি, ছোট্ট মানুষ তো, তাই একটু মানসিক আঘাত পেয়েছে। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে একটু হাসি খুশি রাখার চেষ্টা করবেন। কথা রাইসার মাথার কাছে বসে মাথায় হাত বুলাচ্ছে। সকালে সূর্যের মিষ্টি কিরণ জানালা ভেদ করে রাইসার উপর পড়েছে। ঘুমন্ত রাইসাকে অনেক সুন্দর লাগছে। কথার মাঝে মাঝে মনে হয় এমন একটা মেয়েকে নিয়েই বাকিটার জীবন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু রিয়া আপু রাইসাকে রেখে কিভাবে পারলো রাজের মতো একজন মানুষকে কষ্ট দিতে? কথা রাইসার কপালে একটা চুমু দিয়ে মনে মনে বলে, আল্লাহ যেন তোর মা হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেয়। হঠাৎ রুমে কণা প্রবেশ করে বলল, রাইসার এখন কি অবস্থা? কথা বলল, এখনো তো জ্ঞান ফিরছে না, টেনশন হচ্ছে। কথা আপু টেনশন করো না, রাইসা একটু পরেই জ্ঞান ফিরবে। কিন্তু চিন্তার বিষয়, রাইসা জ্ঞান ফিরেই তো রাজের কথা বলবে। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে, রাজের তো কোনো জ্ঞান ফেরার কোনো নামই নেই। আমার বড্ড ভয় হচ্ছে, রাজের যদি জ্ঞান ফিরে সে কথা বলতে পারবে না। এটাই ডাক্তার ফিলিক্স বলল। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কথা বলল, কণা আপু, আমার রাজের কিছুই হবে না। কণা বলল, বোন, তাই যেন হয়।
কণা কথার সাথে কথা বলছে, এমন সময় দেখলো ইমুতে ফোন দিয়েছে তার মা। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে বলল, মা তুই কই রে? সিঙ্গাপুর গিয়ে এই বুড়ি মাটাকে ভুলে গিয়েছিস? কণা বলল, আরে না মা, রাজের অবস্থা ভালো না, খুব টেনশন হচ্ছে, তুমি দোয়া করো। কণার মা বলল, মা, ছেলেটার জন্য সবসময় দোয়া করি, ছেলেটা কত ভালো ছিল। আচ্ছা মা, দেশে আসবি কবে? কণা বলল, শিওর না মা, তবে কয়েকদিনের মাঝেই আসবো, দোয়া করো যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, রাজের জন্য আমার খুব টেনশন হচ্ছে। কণার মা বলল, আচ্ছা মা কণা, কিছু মনে না করলে তোকে একটা কথা বলি। কণা বলল, হ্যাঁ মা বলো। কণার মা বলল, একটা বিয়ের কথা এসেছে, ছেলেটা মাশাল্লাহ ভালো, পরিবারও ভালো, তুই চাইলে কথা বলে দেখতাম, ছেলেটা নাকি তোকে আগেও দেখেছে, তাদের সবকিছুই পছন্দ, তুই কি বলিস? কণা বলল, মা আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে দেরি আছে। কণার মা বলল, আচ্ছা মা, তুই কি রাজকে ভালোবাসিস? মিথ্যা বলবি না, এর আগেও তো তুই এতটা সিরিয়াস ছিলি না, আমাকে রেখে কোথাও যেতিস না, আর ছেলেটার জন্য তুই দেশ ছেড়ে গেলি। কণা বলল, মা তুমিও না, আমি কেন ওনারে ভালোবাসতে যাব? কণার মা বলল, মা জানি, আমি তোর মনের কথা বুঝবো না? তুই তো জানিস তোর বয়স যখন 6 তখন তোর বাবা মারা যায়, সেদিন থেকেই তোর মনের কথাটাও বুঝে নিয়েছি। কণার ফুপিয়ে কান্না আসছে, সে নিজের অজান্তেই রাজকে ভালোবেসে ফেলেছে, অথচ রাজ কণার নয়, কথার। কণা সেটা বেশ ভালোই বুঝতে পারছে, রাজ কণার হবেও না, কিন্তু মন কখনো বাস্তবতা বুঝতে চায় না, অথচ সে কখনো চায়নি সে কারো প্রেমে পড়বে। কিন্তু আজ তার কেন কান্না আসছে, চোখ থেকে পানি পড়বে ভাব। এমন সময় কণার মা উপাস থেকে বলল, কিরে মা, ছেলেপক্ষ আসছিল, তাদেরকে হ্যাঁ বলে দিব? কণা বলল, মা তুমি বিয়ে নিয়ে আসো প্লিজ মা, এখন রাখছি। কণার মা উপাস থেকে কিছু বলার আগেই কণা ফোনটা কেটে দিল, বুকের ভেতরটা কেমন যেন করছে। এইদিকে রায়সার জ্ঞান ফিরতেই দেখে কথা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়সা বলল, মম বাবাইয়ের জ্ঞান ফিরেছে? মম বাবাই কোথায়? বাবাইয়ের কাছে যাব আমি। বাবাইয়ের কিছু হয়নি তো মম? আমার বাবা আমার সাথে কথা বলবে তো? কথা কি বলবে বুঝতে পারছে না। রায়সাকে বুকে টেনে নিয়ে বলল, না রে মা, তোর বাবাইয়ের কিচ্ছু হবে না। কথা কণাকে বলল রায়সাকে রাজের কাছে নিয়ে যেতে। কণা ডাক্তারের সাথে কথা বলে রায়সাকে রাজের কেবিনে নিয়ে গেল। ডাক্তার ফিলিস কণাকে ডেকে নিয়ে বলল, মিসেস কণা, পেশেন্টের তো জ্ঞান ফিরছে না, কোমায় চলে যেতে পারে, নয়তো যে কন্ডিশন, এখান থেকে ফিরে আসার চান্স খুবই কম। আপনি কি চান পেশেন্টকে কোমায় পাঠিয়ে দিতে? আর হ্যাঁ, আপনাকে বললাম পেশেন্টকে কোমায় পাঠালে সেখান থেকে ফিরে আসার চান্স 0.5%, তাই অযথা টাকা নষ্ট না করাই শ্রেয়। কণা বলল, আচ্ছা ডাক্তার, আমরা ভেবে দেখছি। এইদিকে রায়সা রাজের কাছে গিয়ে দেখে তার পুরো মাথা ব্যান্ডেজ করা, এক হাতে স্যালাইন যাচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রায়সা রাজের মাথার কাছে গিয়ে বলতে লাগলো, বাবাই, ও বাবাই, দেখো তোমার রায়সা তোমাকে ডাকছে, তুমি না বলেছো তোমার মা নেই বাবাই, আমি তোমার মা, দেখো তোমার মা তোমাকে ডাকছে, তুমি কথা বলবা না? বাবাই, ও বাবাই, কাল হতে কিচ্ছু খাইনি, তুমি সেই কবে থেকে খাইয়ে দাও না, তুমি আমাকে খাইয়ে দিবে না বাবাই? ও বাবাই কথা বলো, দেখো তোমার রায়সা মা কাঁদছে, তুমি কথা বলবে না? কথা বলল, রায়সা মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে তোমার বাবাইয়ের কষ্ট হয়। রায়সা বলল, জানো বাবাই, আমার না খুব কষ্ট হচ্ছে, বাবাই আমাকে একবার মা বলে ডাকবে? ও আল্লাহ, তুমি আমার বাবাইকে আর কত কষ্ট দিবে, বলো না আমার বাবাইকে, বাবাই যেন কথা বলে। তুমি জানো না আল্লাহ, আমার বাবাই ছাড়া আমাকে কে আদর করবে, বাবাইকে কথা বলতে বলো। ও বাবাই, আমি তোমাকে আদর করব, কাউকে কষ্ট দিতে দিব না, তুমি অভিমান করো না। বাবাই, ও বাবাই প্লিজ কথা বলো, আমার আইসক্রিম চাই না, তুমি আমার সাথে কথা বলো। হঠাৎ রায়সা খেয়াল করলো রাজের চোখে পানি। রায়সা বলল, কণা আন্টি দেখে যান, বাবাই কাঁদছে, বাবাই কাঁদতেছে, দেখে যান, বাবাইকে না করেন, বাবাই যেন না কাঁদে। কণা দৌড়ে রুমে এসে দেখলো যে সত্যি রাজের চোখে পানি পড়ছে। হ্যাঁ, রাজের জ্ঞান ফিরেছে। ডাক্তার ফিলিস রাজকে দেখে বলল, সৃষ্টিকর্তার কৃপায় জ্ঞান ফিরেছে, তবে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন, সাথে প্যারালাইজ হয়ে গিয়েছে। কথা অনেকটা অবাক হয়ে বললেন, ডক্টর, রাজ তাহলে আর কোনোদিন কথা বলতে পারবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না? ডক্টর বলল, পারবে, তবে সেই সম্ভাবনা অনেক কম। আর হ্যাঁ, আরেকটা কথা, মিস কণা, আপনারা সপ্তাহখানিক পর রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। কণা বলল, থ্যাঙ্কস ডক্টর। ডক্টর ফিলিস চলে গেলে রায়সা কথাকে বলল, মম, আমার বাবা কি কোনোদিন আমার সাথে কথা বলবে না, আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে না? কণা বলল, মা দিবে, তুমি মন খারাপ করো না, আল্লাহ চাইলে সব সম্ভব। এইদিকে দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ চলে গেল। রাজ মোটামুটি অনেক সুস্থ, এখন খেতে পারে, তাই সিদ্ধান্ত নিল সবাই কালই দেশে ফিরে আসবে। রাজকে দেশে নিয়ে আসার পর মোটামুটি সবাই হেল্পফুল ছিল। রায়সাকে আবারও স্কুলে ভর্তি করে দিল। রায়সা এখন নিজেই স্কুলে যেতে পারে। দিনগুলো কষ্টের মাঝেও ভালোই কাটতেছিল। স্কুলের বিরতি দিলে রায়সা ব্যাগ থেকে টিফিন বের করে যখন টিফিন খাবে তখন তার মনে পড়ে যায় বাবাই তো দুপুরে খায়নি, মনটা খারাপ হয়ে যায়। টিফিন নিয়ে বসে আছে,
তখন স্কুলের অধরা ম্যাম দেখে বলে, মামুনি তুমি খাচ্ছ না কেন, কোনো সমস্যা? রায়শা বলল, না ম্যাম, কিছু খেতে মন চাচ্ছে না। অধরা ম্যাম বলল, আচ্ছা বসো, আমি তোমাকে খাইয়ে দিই। অধরার কেন জানি রায়শাকে দেখে মায়া লেগে যায়। মেয়েটা শান্তশিষ্ট, এছাড়াও পড়াশোনাতেও বেশ ভালো। অধরা রায়শাকে অর্ধেক টিফিন খাইয়ে দিতেই রায়শা বলল, ম্যাম আমি আপনাকে খাইয়ে দিই। অধরা বলল, না তুমিই খাও। রায়শা বলল, কেন ম্যাম, লুডস বাচ্চাদের খাবার বলে আপনি খেতে পারবেন না? অধরা বলল, আচ্ছা হা করছি, খাইয়ে দাও। খাওয়া শেষ হলে অধরা স্কুলের কমন রুমে চলে গেল জোহরের নামাজ পড়তে। জেসি যখন নামাজে দাঁড়াবে তখন রায়শা পিছন থেকে বলল, ম্যাম কথা ছিল একটু। অধরা বলল, হ্যাঁ কিছু বলবে বলো। রায়শা বলল, ম্যাম কিছু মনে না করলে আমি কি আপনার সাথে নামাজে দাঁড়াতে পারি? অধরা অবাক হয়ে যায়, কিছু না বলে মাথা নাড়িয়ে সায় দেয়। এইদিকে স্কুল ছুটি হলে স্কুল থেকে ফেরার পথে তার ক্লাস ফ্রেন্ড অর্ককে দেখলো তার মাকে জড়িয়ে ধরে গাড়িতে করে বাসায় যাচ্ছে। এটা দেখেই কেন যে তার মন খারাপ হয়ে যায়। মনে হয় তার মা যদি থাকতো তাহলে অবশ্যই এভাবে আদর করত। বাসায় আসার পর রায়শা প্রথম তার বাবার রুমে যায়। রায়শা তার বাবাইয়ের কপালে চুমু দিয়ে বলল, বাবাই তুমি আমাকে ছেড়ে যেও না কখনো, তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না, আবার যে তোমাকে ছাড়া আর কেউ নেই। রায়শা দেখলো যে তার বাবা কাঁদছে। রাজের কান্না দেখে রায়শা আবারও রাজের কপালে চুমু দিয়ে বলল, বাবাই তোমাকে না বলেছি তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, একদম কাঁদবে না। ও বাবাই তুমি না আমার জীবন, স্কুল থেকে এসে তোমার মুখ দেখে আমার মন ভালো হয়ে যায়, তুমি যদি কান্না করো তাহলে আমার কেমন লাগে বলো তো? রাজের চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি তো খাওনি, দাঁড়াও তোমার জন্য খাবার নিয়ে আসছি। বুয়া রান্না করে রেখে গেছে, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা তরকারি কিভাবে খাবে, এমনিতেই বাবাই অসুস্থ। তাই রায়শা ভাবলো একটা ডিম ভেজে দিই। যা ভাবা সেই কাজ, ডিম ভেজে খাবারের প্লেট সাজিয়ে রাজের পাশে গিয়ে বসলো। এখনো রাজের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাবাই তুমি আবারও কাঁদছো, তোমাকে না বলেছি কখনো কাঁদবা না, তুমি কাঁদলে কিন্তু আমিও কান্না করব। বাবাইটা না ভালো, একদম কান্না করবে না, হ্যাঁ করো। রাজকে রায়শা খাইয়ে দিচ্ছে, মনে হচ্ছে মা তার সন্তানকে খাইয়ে দিচ্ছে। ছোট সন্তান বায়না ধরলেও রাজ কোনো বায়না ধরতে পারছে না। পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা মনে হয় এটাই, যেখানে নেই কোনো স্বার্থ, শুধু রয়েছে ভালোবাসা। রাজের খুব ইচ্ছা করছে রায়শাকে খাইয়ে দিতে, কিন্তু হাত নাড়ানোর শব্দ নেই। সে যেটা পারে সেটা হলো চোখের জল ফেলা। রাজের খুব কষ্ট হয়, মেয়েটা ছোট থাকতেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়। যেই বয়সে পুতুল খেলা নিয়ে ব্যস্ত থাকতে হয় সেই বয়সে বাবাকে সামলানোর দায়িত্ব। রায়শার খাওয়ানো শেষ হলে রাজের গায়ে কম্বল টেনে দিয়ে রায়শা পড়তে বসে। এমন সময় আসরের আজান হয়। রায়শা বই রেখে উজু করতে চলে যায়। রায়শার বিশ্বাস আল্লাহ তার বাবাইকে আবারও সুস্থ করে দিবে। আর রায়শা তার বাবার কথা মতো নামাজ পড়ে, কারণ নামাজ পড়লে নাকি আল্লাহ খুশি হয়। রায়শার উজু শেষ হলে জায়নামাজ বিছিয়ে আসরের নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজকেও দুই হাত তুলে বলতে লাগে, আল্লাহ তুমি আমার বাবাইকে সুস্থ করে দাও। রায়শা মোনাজাত শেষ করে রুমে চলে যায়। রুমে যেতেই রায়শার মায়ের ছবিটার দিকে চোখ যায়। রায়শার মায়ের কথা মনে পড়লেই তার কান্না আসে। তার মায়ের একটা ছবি আছে, সেটা বুকে নিয়েই কান্না করে। অনেকক্ষণ কান্না করার পর রেয়ার ছবিটা বুকে নিয়েই রায়শা ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে দেখে যে রাত হয়ে গেছে। রাতে রায়শা তার বাবাইকে খাইয়ে দিয়ে যখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এমন সময় রায়শা অনুভব করলো তার বাবাইয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। গা ভর্তি জ্বর, কি করবে ভেবে পাচ্ছে না। কথাকে কয়েকবার ফোন করলো, বারবার ফোন সুইচ অফ দেখাচ্ছে। কনার কাছে 2বার ফোন করতেই ফোনটা রিসিভ করলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।